আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থবছরের 7,97,000 কোটি টাকার বাজেট, কাল থেকে কার্যকর। সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে পরীক্ষা ও অভিভাবকরা। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। বৈষম্যমূলক পে স্কেলের প্রতিবাদে কাল থেকে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষক সমিতির। হারিয়ে যেতে বসেছে বাংলার গর্ব সোনালী আঁশ, দাম না পাওয়ায় মেহেরপুরে পাটের বদলে সবজি আবাদে আগ্রহী কৃষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মধ্য দিয়েই শেষ হলো বাজেট পাশের আনুষ্ঠানিকতা। অর্থনৈতিক অঞ্চলে শূন্য শুল্কের কর হার ও মূলধনী যন্ত্র আমদানিতে আগের কর হারই বহাল থাকছে এবারের বাজেটে। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগও পাচ্ছেন বিনিয়োগকারীরা। এদিকে চড়া সুদে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংক নিয়ে সমালোচনা মুখর ছিল বাজেটের শেষ অধিবেশন। শারফুল আলমের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এই সময় গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করেন সংসদ সদস্যরা। তাদের মতে কম সুদের টাকা নিয়ে চড়া সুদে এসব প্রতিষ্ঠান ঋণ বিতরণ করছে। মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে ইউনূস সাহেবের যাত্রা শুরু করলেন, বা গ্রামীণ ব্যাংক, সেখানেও পেইড আপ ক্যাপিটাল বাংলাদেশ গভর্নমেন্টের 60%। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা, প্রথম দিন প্রথম কিস্তিও 250 টাকা, শেষ কিস্তিও 250 টাকা। প্রান্তিক অঞ্চলে যে এনজিও গুলো যে রেকলেস ভাবে যে মাইক্রো ক্রেডিটের নামে ছোট ছোট এনজিও কিন্তু আমাদের এই ছিন্নমূল পরিবারগুলোকে একদম শোষণ করে যাচ্ছে। এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকারের একটি প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ দেবার জন্যই যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, এটি কোনো এনজিও কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয়। এদিন মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করেন। এসব দাবির উপর ছাঁটাইয়ের প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হয়। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে 2025 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হল। এর আগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিদ্যমান শূন্য শুল্ক হার বহাল এবং মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আগের কর হার অব্যাহত রাখা হয়। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও অবশেষে তা কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরে। সর্বোচ্চ কর হার করা হচ্ছে 25%। 2024-25 সালের বাজেট জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হবে। এর আগে গত 6 জুন সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সংসদের বৈঠক আগামীকাল 17। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার সারা দেশে অংশ নিয়েছেন 14,50,790 জন পরীক্ষার্থী। সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারা দেশে প্রথম দিনে পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃষ্টিতে দুর্ভোগ ছাড়া মোটামুটি নির্বিঘ্নে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে নানা পদক্ষেপ ও পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,06,034 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে 38টি বিশেষ ভিজিল্যান্স টিম। এদিকে চট্টগ্রামে গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরীর নিচু এলাকাগুলোতে জলজটের সৃষ্টি হয়েছে। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন 1,12,964 জন শিক্ষার্থী। এদের মধ্যে 48,260 জন ছাত্র এবং 64,704 জন ছাত্রী। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিজামুল করিম। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন 1,38,157 জন শিক্ষার্থী। রাজশাহী মহিলা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতির কথা জানান রাজশাহী মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব। নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সবকিছু সহ সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। যশোরে 230টি কেন্দ্রে 574টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,24,148 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এবারের পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের 99 জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী পাচ্ছেন অতিরিক্ত সময় ও শ্রুতিলেখক। বোর্ড চেয়ারম্যান জানান, এবার যশোর শিক্ষা বোর্ডে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গেলবারের চেয়ে বেশি। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই, অসৎ উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা 13টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই 10টি জেলার জন্য। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 137টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনে এই শিক্ষা বোর্ডে 35টি স্পেশাল টিম ও প্রতিটি জেলায় 3টি করে টিম পরীক্ষা তদারকি করবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। সরিষাবাড়ী উপজেলার মিরকুটিয়া গ্রামে গত এক সপ্তাহে যমুনার ভাঙনে অন্তত 50টি পরিবারের বসত বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পানি বাড়ার সাথে সাথে দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নের বড়খাল গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ভাঙনে ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে হুমকির মুখে রয়েছে স্থানীয় দেলোয়ার হোসেন হাই স্কুল ও বড়খাল বাজার সহ বিভিন্ন স্থাপনা। আমাদের এলাকায় প্রচুর পরিমাণ নদী ভাঙতেছে প্রায় 3 বছর থেকে। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল গা। আমাদের গ্রামের মানুষ বাড়িঘর ভেঙিয়ে রাস্তায় পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। সরকারকে জানাতে চাই যাতে স্কুলে রক্ষার্থে এবং এলাকাবাসী রক্ষার্থে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি হিসেবে এই ঘোষণা দেয়া হয়। একই সাথে আগামীকাল বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিতে না যাওয়ার কথাও জানায় তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি পালিত হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ওমর ফারুক, সহসভাপতি প্রফেসর এটিএম কামরুল হাসান। মানববন্ধনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল থেকে সকল প্রকার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।
নিজস্ব আয় ও উন্নয়ন অনুদানের ভিত্তিতে 1044 কোটি টাকার বাজেট দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। 2024-25 অর্থ বছরে বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 79,35,32,000 টাকা, আর উন্নয়ন অনুদান থেকে আসবে 835,55,00,000 টাকা। প্রারম্ভিক তহবিল দেখানো হয়েছে 129,53,46,000 টাকা। দুপুরে নগর ভবনের রতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার তাহসান বাহার সূচনা। এ সময় ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের বাজেটকে তৈরি করেছি। নগরবাসীকে যানজট, জলাবদ্ধতা নিরসন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অবৈধ এবং অনুমোদনবিহীন ভবন চিহ্নিত করে সেগুলোর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা উন্নয়ন করা আমরা বদ্ধপরিকর। দাম না পাওয়ায় মেহেরপুরে এবার গত বছরের তুলনায় অন্তত 550 হেক্টর জমিতে কমেছে পাট চাষ। এছাড়া জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জলাশয়ের অভাব, বিরূপ আবহাওয়া এবং পোকামাকড়ের আক্রমণের কারণেও পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। হতাশায় রয়েছে ন্যায্য দাম না পাওয়া নিয়েও, ফলে অন্য ফসল আবাদের দিকে ঝুঁকছেন তারা। এভাবে হারিয়ে যেতে বসেছে বাংলার গর্ব সোনালী আঁশ পাট। পাটের চাষ আরও কমার আশঙ্কা করছে খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। মেহেরপুরের যে মাঠে এখন সবজি সহ অন্যান্য ফসল চাষাবাদ হচ্ছে, একসময় এখানে কৃষক ফলাতো সোনালী আঁশ পাট। খাল বিল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত মুক্ত জলাশয়। এছাড়া অনাবৃষ্টি, শ্রমিক সংকট সহ নানা প্রতিকূলতায় পাট চাষ করে লোকসানের মুখে পড়ছেন মেহেরপুর জেলার কৃষক। এরপরও কষ্ট করে পাট আবাদ করলেও অধিকাংশ সময়ে দাম নিয়ে হতাশ পাট চাষিরা, যার কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এ জেলার চাষিরা। এবার এক বিঘি করেছি, এক বিঘি কোন কারণে করেছি, এখন বাড়িতে মেয়ে ছেলে আছে, আর তারা তো এই যে নুনদা দেওয়ার জন্য, এই যে আকাশ ধরানোর জন্য, এটা আমাদের লাগবে, মানে এটা মেয়ে ছেলের বিষয়। তারপরেও আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি। আমরা পাট নিয়ে বিশাল টেনশন। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছে। তারা মেশিন দিয়ে পানি দেয়, সেখানে তো টাকা লেবে, এই জন্য আমরা পাট কম করেছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করে, যেমন ঝাল, কফি, শসা, লাউ, এসব বানের সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছে পাটে ছাড়া ভালো। অনাবৃষ্টির কারণে খাল বিল নদী নালা অনেকটাই শুকিয়ে গেছে, পুকুরগুলো হয়ে গেছে ভরাট, ফলে চাষিদের পাট প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে সমস্যা হচ্ছে। পাটের আবাদ বাড়ানোর যে কৌশল, তার মধ্যে আমাদের পানি থাকতে হবে। অর্থাৎ লাগাবার সময় আপনাকে বীজ ফেলার সময় আপনাকে বৃষ্টি বাধাই দেওয়া অথবা সেচ দিয়ে, কিন্তু আমাদের এখানে দুইটার একটাও হয় না। সেচ যে ড্রডাউন হয়ে গেছে, বৃষ্টিপাত হয় না। এখানে আমরা কি কৌশল অবলম্বন করবো? এখানে তো আর কোনো কৌশল খাটবে না, পানি ছাড়া তো কোনো কৌশল হবে না। মেহেরপুর জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 16,630 হেক্টর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রথম আলোর আয়োজনে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে GPA-5 উৎসব। সকালে নগরীর ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে অনুষ্ঠিত হয় এই উৎসব। এবার প্রায় 6,500 GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও 10 জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। পরে গান পরিবেশন করে কণা তীরন্দাজ ও এফ মাইনর ব্র্যান্ড। এ সময় নাচে গানে মেতে ওঠে শিক্ষার্থীরা। এই উৎসবের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এর আগে অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রথম আলো ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, শিক্ষর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী সহ অন্যান্যরা। সোনালী ব্যাংক রুমা শাখায় ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম আসামি লাল বেসাই লুসাইকে বান্দরবানের বেথানি পাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব 15। শনিবার ভোরে বান্দরবান র্যাব ক্যাম্পের একটি দল বেথানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। লালবেসাই লুসাই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF প্রধান নাথানের ঘনিষ্ঠ সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাল বেসাই র্যাবের কাছে স্বীকার করেছে যে সে গত 2 এপ্রিল রুমাবাজারে সোনালী ব্যাংকে ডাকাতির সাথে সরাসরি জড়িত ছিল। গ্রেফতারকৃত লাল বেসাই লুসাইকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে 2 কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের চোরাচালান প্রতিরোধ টহল দল সাবরাং বিওপি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করে। মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা হারিয়াখালী এলাকায় অবস্থান নেন। গতরাত 10টার দিকে নাফ নদী পার হয়ে 3 জন সন্দেহভাজন ব্যক্তি পোটলা নিয়ে বেড়িবাঁধ পার হওয়ার সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের হাতে থাকা মাদকের চালানটি ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে 2 কেজি 117 গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। চোরা কারবারিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। দুপুরে নীলফামারীর চিলাহাটিতে রেল স্টেশন ও মুক্তিরহাট 0 পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশের জনগণ চাইলে খুব শিগগিরই চিলাহাটি স্থলবন্দর চালু হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি ও নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন। জয়পুরহাটে 169তম মহান সিধু কানু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মুজিবুর রহমান স্মৃতি ঢালি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আদিবাসী সংঘ জেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সিং এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, আদিবাসী নেতা নন্দলাল পার্সি ও রতন সিং। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এচিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/HN Bangla News। ধন্যবাদ।